আপনি কখনো রাতের ট্রেনে একা বাড়ি ফিরেছেন এবং আপনি ভালো করে লক্ষ্য করেছেন যে ট্রেনের কামরার মধ্যে আপনি ছাড়া আর কেউ আছে কিনা? না, লক্ষ্য করেননি। কারণ তখন আপনার মাথায় একটাই চিন্তা যে বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে আপনাকে। কিন্তু যদি এটা হয় যে আপনি ট্রেনের অপেক্ষায় না, ট্রেনটি আসলে আপনার অপেক্ষায় ছিল যে আপনি কখন আসবেন, আর সেই ট্রেনের কামরায় আপনার সঙ্গী হলো আরেকজন যাত্রী। সে কে এবং সেই ট্রেন কোথায় নিয়ে যাবে আপনাকে? আমাদের চ্যানেলের প্রতিটি গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি প্রেস করুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যার সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আমরা এই গল্পের শেষে ঘোষণা করব। আজ আপনাদের জন্য রয়েছে সুকান্ত দাশের কলমে গ্রাম বাংলার একটি গায়ে শিহরণ জাগানো ভয়ের গল্প, রাতের বসন্তপুর লোকাল। শুরু হচ্ছে আজকের গল্প। ছুটতে ছুটতে এসে ট্রেন ধরার গল্প অনেক সময় অনেক শুনেছি আমি, তাই সবসময় ট্রেনের সময়ের আগে আগে স্টেশনে চলে যাই। কিন্তু আজকের ব্যাপারটা না সেরকম ছিল না। আমি আর আমার বন্ধু পরিমল যখন ছুটতে ছুটতে স্টেশনে এসে ঢুকলাম, তখন ট্রেনটা সবেমাত্র স্টেশন থেকে ছেড়ে চলতে শুরু করেছে। পরিমল বলল, আরে আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, এই ট্রেনটা মিস করলে আজ রাতে কিন্তু আর কোনো ট্রেন নেই। সে তো আমি জানি, তোকে তো আগেই বলেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেরি করলি বলি তো। চল তাড়াতাড়ি উঠে পড়। কোনো রকমে তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়তে বুঝতে পারলাম কামরাটা ফাঁকা, শুধু এক কোণে একটা লোক বসে আছে, একটা চাদর মুড়ি দিয়ে। ট্রেনের মধ্যে টিমটিমে একটা আলো জ্বলছে। রেল কোম্পানির আলো পাখা যে কখন কোথায় বিগড়ে যায় সে কথা ভালো করে বোঝা যায় না। শেষের দিকে কামরাতেই উঠেছিলাম। আমরা উঠেছি হরিদেবপুর থেকে, যাব বসন্তপুর পর্যন্ত। ঘড়িতে এখন সময় 8:20। এটা সিঙ্গেল লাইন। এই লাইনে 8:20 পর এই ট্রেনটাই আবার বসন্তপুর থেকে ব্যাক করে ফিরবে। তারপর কাল সকালের আগে বসন্তপুর যাওয়ার জন্য আর কোনো ট্রেন নেই। হাঁপাতে হাঁপাতে উঠে সামনের দুটো সিটে পাশাপাশি বসতেই জানালা থেকে ফুরফুরে হাওয়া এসে ধাক্কা দিল। যাক, শেষমেশ তাহলে ট্রেনে উঠে গেল। এত দেরি করলি তুই? তোকে বললাম বেশি করে খাস না, বেশি করে খাস না, তাড়াতাড়ি বেরিয়ে যায়। ওর কথা শুনলে তো? আরে কি করব, বিনোদের মেয়ের জন্মদিন বলে কথা। তাছাড়া মাংসটা এত ভালো হয়েছিল যে তাড়াতাড়ি উঠতেই পারছিলাম না। তাছাড়া এত তাড়াতাড়ি খেয়ে দিয়ে এতটা পথ এরকম দৌড়ে দৌড়ে এসেছি। ট্রেনটা যে কোনোভাবে পেয়েছি, এটাই আমাদের ভাগ্য। সত্যি ভাগ্য, না হলে বাড়ি ফেরা হতো না, আর বাড়ি ফিরতে না পারলে কালকে অফিস কামাই হতো। আমি, পরিমল আর বিনোদ একই অফিসে চাকরি করি। বিনোদ প্রতিদিন এখান থেকে ডেইলি প্যাসেঞ্জারি করে, আর আমরা বসন্তপুর থেকেই অটো ধরে চলে যাই অফিস। জানালা দিয়ে ফুরফুরে ঠান্ডা হাওয়াটা গায়ে এসে লাগতেই গোটা শরীরের ক্লান্তি যেন একটু একটু করে কমতে লাগলো। ট্রেনটা তখন গতি বাড়িয়ে ছুটতে শুরু করেছে। বসন্তপুর যেতে ঘন্টাখানেক লাগবে। এই 9:30-র কাছাকাছি ট্রেনটা পৌঁছবে। সেখান থেকে বাড়ি পৌঁছতে 10টা। একবার একটু দূরে বসে থাকা সেই লোকটার দিকে তাকালাম। চাদরে মুড়ি দিয়ে লোকটা বোধহয় ঘুমোচ্ছে। বর্ষাকাল, সারাদিন বৃষ্টি হয়েছে, তাতেই আবহাওয়াটা একটু ঠান্ডা। রাতের দিকে বোধহয় লোকটা নিজেও বসন্তপুর যাবে। আমরা সেদিকে তাকালাম না। পরিমল বলল, রাতের বেলা শেষ ট্রেনে মাঝে মধ্যে অনেক অদ্ভুত কিছু কিন্তু দেখতে পাওয়া যায়, বুঝলি? পরিমলের কথাটার মধ্যে কি যেন একটা ছিল।
একটা হাসির শ্লেষ। শেষের দিকে সে ছুড়ে দিল আমার দিকে। বললাম, অদ্ভুত কিছু দেখা পাওয়া যায় মানে? তুই কি বলতে চাইছিস? গল্পের বই থেকে শুরু করে এমন অনেকের মুখে অনেক কথা শুনেছি। ফাঁকা ট্রেনে রাতের বেলা ফিরতে গেলে অনেক সময় অনেকেই অদ্ভুত কিছু ব্যাপার দেখেছে। আর অন্যদের কথা বলি কেন, আমি তো নিজেই একবার এমনটা দেখে ঘটনার সম্মুখীন হয়েছি রে। শুনতে চাস সেই কথা? আচ্ছা, ভয় পাবি না তো? ভয় শব্দটা নানান জায়গায় নানানভাবে কাজ করে। অন্ধকার ঘরে একা বসে থাকার সময় ভয় হয় অন্যরকম। আবার পাশে কেউ বসে ভয়ের কথা বললে তখন যেন সেই ভয়টাকে হেসে উড়িয়ে দেওয়ার ইচ্ছে হয়। ভূত ভগবান কোনো কিছুতেই বিশ্বাস কিংবা অবিশ্বাস কোনোটাই আমি করি না। কিন্তু পরিমলের কথা শুনে বললাম, বাড়ি ফিরতে অনেকটা সময় লাগবে, তোর সেই গল্পটাই শোনা যাক। গল্পে গল্পে পথটা কেটে যাবে। এদিকে নেটওয়ার্ক একদম পাওয়া যায় না মোবাইলে। এই সময় ওপাশের লোকটা একবার খুক খুক করে কেঁসে উঠল। তারপরে আবার সবকিছু চুপচাপ। পরিমল বলতে শুরু করলো, একবার আমার এক মাসির বাড়িতে গিয়েছিলাম, বুঝলি। মাসির বাড়ি বৈকণ্ঠপুর। বৈকণ্ঠপুর থেকে সিঙ্গেল একটা লাইন নারায়ণপুর জংশনের কাছে এসেছে। তারপর সেইখান থেকে সোজা গিয়েছে জাংশন স্টেশনে আর একটা লাইন। সেখান থেকে আমায় ফিরতে হয়। মোটামুটি ট্রেনে অনেকটাই সময় লেগে যায়। মাসির বাড়িতে কয়েকদিন বেশ আনন্দে কাটিয়ে ফেরার সময় দুপুরের দিকে ট্রেন ধরেছি বৈকণ্ঠপুর থেকে নারায়ণপুর জংশন পর্যন্ত। নারায়ণপুর জংশন থেকে এই পথে রাতের বেলা ঘন ঘন ট্রেন চলে, তাই অসুবিধা নেই। কিন্তু বৈকণ্ঠপুর থেকে নারায়ণপুরের মাঝেই ট্রেনটা দাঁড়িয়ে পড়ল, আর নড়ল না। শুনতে পেলাম রেল অবরোধ হয়েছে। রেল অবরোধ উঠতে প্রায় 3 ঘন্টা পরে যখন ট্রেন ছাড়ল তখন বিকেল হয়ে গেছে। নারায়ণপুর পৌঁছতে পৌঁছতে সেই সন্ধে, আর তার সঙ্গে নামলো ঝমঝম করে বৃষ্টি। নারায়ণপুর জংশন জায়গাটা হলেও তেমন ওই জমজমাট নয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটা দোকান আর তার সঙ্গে টুকিটাকি লোকজন। 3টে লাইন। আমার গাড়িটা এসে থামতেই লোকজন নেমে উল্টো দিকে অর্থাৎ ডাউনের দিকে ট্রেন ধরে চলে গেল। আমি যাব আপের ট্রেনে। প্ল্যাটফর্মের কাছে চুপ করে বসে আছি। প্ল্যাটফর্মের মাইকে অ্যানাউন্স হলো যে টেকনিক্যাল কারণে আপের ট্রেন ঢুকতে আরও ঘন্টাখানেক সময় লাগবে। আমি হাত পা তুলে জবুথবু হয়ে বসে পড়লাম। ওয়েটিং রুমের সেই বাঙ্কের ওপর বসে আছি। এদিকে অন্ধকার যত বাড়ছে তত জমজমিয়ে নামছে বৃষ্টি। ঘণ্টাখানেক পরে যখন ট্রেনটা এলো তখন চারপাশে লোকজন নেই বললেই চলে। 2-1জন লোক স্টেশনে নামলো, কেউ কেউ উঠল। আমি যেখানে বসেছিলাম সেই কামরার কাছে কিন্তু কেউ নামলো না। সেটাই ছিল এমনই একেবারে শেষের কামরা। কামরার ভেতরে আদৌ অন্ধকার, আলো জ্বলছে না। যা কপালে থাকে তাই ভেবে কামরায় উঠে পড়লাম। সিটটা দখল করে আরামে বসতেই গোটা শরীর যেন ছেড়ে দিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পর উঠে ট্রেন ধরেছি। মাঝে মাঝে যেমনি এভাবে এসেছিল, কিন্তু ঘুমায়নি, এই আর কি। তারপরে এখন আবার ট্রেনে উঠলাম। সোজা ট্রেনটা জাংশনে গিয়ে থামবে, তাই আর চিন্তা নেই। জানলার কাছে হেলান দিয়ে বসে বাইরে থেকে ভেসে আসা বৃষ্টির ঝিরঝির ছাঁট, তার সঙ্গে ঠান্ডা হাওয়ায় একটু ঘুমিয়ে এসে গিয়েছিল। যখন আমার ঘুমটা ভাঙল তখন দেখি কামরার ভিতরে গাঢ় অন্ধকার। বাইরে অন্ধকার নেমেছে, তার সঙ্গে প্রবল বৃষ্টিতে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুতের আলোতে দেখতে পেলাম আমি যে জানলার ধারে বসে আছি একজন লোক সেই জানলার কাছে একটা হাত রেখে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দিচ্ছে। বললাম, এটা কোন স্টেশন এলো দাদা? লোকটা কিন্তু না উত্তর করলো না। আমার মনে হলো হয়তো আমার কথা শুনতে পাইনি, তাই আরেকবার গলা তুলে কথাটা বলতে সেই লোকটা আমার দিকে মুখ তুলে তাকালো। কামরার ভেতরে আলো নেই, বাইরে প্রবল বৃষ্টি, আর মাঝে মাঝে বিদ্যুতের চমকের আলোতে যেটুকু দেখা যায়। লোকটা এবার বলল, জয়ন্তপুর। মনে মনে হিসেব করে বুঝতে পারলাম এখনো অনেকটা পথ বাকি আছে। আবার হেলান দিয়ে শুতে যাব, ঠিক এমন সময় একটা অদ্ভুত পচা গন্ধ এসে আমার নাকে ধাক্কা দিল। যেন কামরার ভিতরে বা বাইরে
কোথাও কিছু মরে পৌঁছে গেছে। ইঁদুর পচার মতো সামান্য গন্ধ নয়, বেশ প্রবল গন্ধটা যেন মাঝে মধ্যে বৃষ্টির হাওয়ার সঙ্গে আমার দিকে ছুটে এসে আমার নাকে এসে ঢুকছে। তারপর নাক সিটকে শব্দ করে বললাম, ভীষণ গন্ধ তো। গন্ধটা কোথা থেকে আসছে বলুন তো? আপনি গন্ধ পাচ্ছেন না? কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। কি বলছেন কি? এত গন্ধ, এত গন্ধ কি করে সহ্য করা যায়? আবার ট্রেনটা দাঁড়িয়ে আছে কেন? সিগন্যাল পাইনি নাকি? বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির জল ট্রেনের দরজা জানলার কাঁচ ঘেঁষে নেমে আসছে নিচের দিকে। সেই শব্দের মধ্যে অন্য কিছু ভালোভাবে বোঝা যায় না, তবু উঠে পড়লাম। দরজার কাছে যতটা কাছাকাছি দাঁড়ানো যায় দাঁড়াতেই বাইরে থেকে ঠান্ডা একটা হাওয়া ভেসে, কিন্তু গন্ধটা সরে গেল না। কিন্তু ঠিক তার মধ্যে আমরা যেখানে বসেছিলাম তার উল্টো দিকে ট্রেনের কামরার উল্টো পাশটা চোখে পড়ছে। মনে হলো সেখানেও অন্ধকারের মধ্যে কে যেন বসে আছে, ভালোভাবে বোঝা যায় না। বিদ্যুতের চমকের আলোতে ওদিকটা দেখা সম্ভব নয়, কারণ দুটো জানলা বন্ধ। মনে মনে একটু অবাক হলাম, এই কামরাতে তাহলে দুজন লোক উঠেছে। কখন উঠলো ওরা? আমি যখন ঘুমিয়েছিলাম তখন? এদিকে ট্রেন ছাড়ার আর নামগন্ধই নেই। অস্থির হয়ে দরজার কাছে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিলাম বাইরের দিকে। বৃষ্টির মধ্যে কি ভীষণ ঠান্ডা জল হাতে এসে পড়তে লাগলো, যেন মনে হলো বরফ এসে পড়ল। হাতটা পেছনে সরিয়ে আনতে যাব, ঠিক এমন সময় মনে হলো বৃষ্টির মধ্যে ঝমঝমে সেই জলের ধারার উল্টো পাশ থেকে কে যেন আমার হাতের ওপর একটা হাত রাখল। গোটা শরীরটা যেন থরথর করে কেঁপে উঠল। এক মুহূর্তের মধ্যে হাতটা পেছনের দিকে সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমার কানের কাছে পেছন থেকে শুনতে পেলাম লোকটা বলল, বৃষ্টির মধ্যে ওভাবে বাইরে হাত বাড়াবেন না দাদা, কত রকমের বিপদ হতে পারে তা কে বলতে পারে। একদম কানের কাছে লোকটার গলাটা শুনতে পেয়েছিলাম, তাই চমকে উঠলাম। সামলাতে গিয়ে দরজার সামনে রডটাকে ধরে একটু সামনের দিকে এগিয়ে গেছি। বৃষ্টির জল লেগে রডটা পিছল হয়ে আছে, আর একটু হলে হুমড়ি খেয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই ট্রেনটা চলতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে টাল সামলাতে না পেরে দরজার ওপরে গিয়ে পড়লাম। ভাগ্যিস দরজার এক পাশটা খানিকটা খোলা ছিল, তার ওপরে গিয়ে পড়ে সামলে নিয়ে নিজেকে দাঁড় করালাম। দরজাটা খোলা না থাকলে তখনই ট্রেন থেকে বাইরে বেরিয়ে পড়লাম। একটা ভয় আর আতঙ্কে আমার গোটা শরীর যেন মুহূর্তের মধ্যে কেমন একটা হয়ে গেল। একটু আগে যে ব্যাপারটা ঘটে গেল তার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পেলাম না। বৃষ্টির মধ্যে আমার হাতটার ওপর হাতটা কে রাখবে? যে উচ্চতায় আমি দাঁড়িয়ে আছি, মাটি থেকে সেই উচ্চতায় হাত রাখতে গেলে অন্তত মানুষের চেয়ে দ্বিগুণ লম্বা হতে হবে কাউকে। তাহলে কি আমার মনের ভুল? পেছনে তাকিয়ে দেখি লোকটা আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে তাকে ভালোভাবে দেখা যায় না, কিন্তু এর মধ্যেও চোখ দুটো যেন আমি দেখতে পাচ্ছি। উজ্জ্বল দুটো চোখে আমার দিকে তাকিয়ে সে দেখছে, চোখের মনি স্থির। বললাম, আরে মনের ভুল হবে হয়তো। হঠাৎ করে মনে হলো কে যেন বাইরে থেকে বৃষ্টির মধ্যে আমার হাতের ওপর হাত রাখলো। মুখের কথাটা শেষ হয়েছে কি হয়নি এমন সময় শুনতে পেলাম উল্টো দিকে অন্ধকারের মধ্যে যেখানে আরেকটা কাউকে বসে থাকতে দেখেছিলাম, ঠিক সেইখান থেকে কে যেন গুমড়ে কেঁদে উঠল। আর কান্নার শব্দটা কামরার ভিতরে ছড়িয়ে পড়ল। বাইরে বৃষ্টির শব্দের সাথে সেই কান্নার শব্দ মিলিয়ে ভিতরে যেন একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। বৃষ্টির জলে ঠান্ডাটা আমার গোটা শরীরে তখন ছড়িয়ে পড়তে শুরু করেছে। লোকটা একদম আমার কাঁধের কাছে এসে বলল, সব কিছুই কি মনের ভুল হয় নাকি দাদা? মাঝে মাঝে অনেক কিছু সত্যি হয়। ওই দেখুন, বাইরের দিকে তাকিয়ে দেখুন। লোকটার কথায় মোহচ্ছন্নের মতো বাইরের দিকে তাকালাম আর দেখতে পেলাম
বৃষ্টির মধ্যে ট্রেন চলতে শুরু করেছে। বৃষ্টির সেই সাদাটে ভাব ছাড়িয়ে উল্টো দিকে যেন দুটো লাল চোখ বৃষ্টির ওপার থেকে আমার দিকে তাকিয়ে দেখছে। দুটো লাল চোখের দিকে আমি তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। দুটো চোখ গাড়ির সঙ্গে ছুটে চলেছে আমাদের সাথে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এসব কি হচ্ছে? আমি সব ভুল দেখছি কেন? লোকটা ঘাড়ের কাছে আগের মতো ঠান্ডা হিসিসে গলায় এসে বলল, আগেই তো বললাম, আমরা সব সময় সব কিছু ভুল দেখি না। আপনি হয়তো ঠিক কিছু দেখতে পাচ্ছেন। জয়ন্তপুর ছাড়ার পরেই তো ও কামরায় আসে আজ আপনাকে দেখতে। লোকটার কথায় গলার ভিতরটা কেমন যেন শুকিয়ে এসেছে বলে মনে হলো। আমি কোনো রকমে দরজার কাছ থেকে সরে এসে জানলার পাশে যেখানে বসেছিলাম সেখানটায় বসলাম। উল্টো দিক থেকে ভেসে আসা সেই কান্নার শব্দটা তখন থেমে গেছে। লোকটা কিন্তু একভাবে দরজার কাছে দাঁড়িয়ে রইল, আর দাঁড়িয়ে থেকে গুনগুন করে কি যেন একটা অদ্ভুত গান করতে লাগলো। এই গানের কোনো মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। শুনতে পেলাম খালি খালি কয়েকটা কথা, আমার কাছে রইল না কেউ, আমায় ওরা সইল না কেউ, আমার কাছে রইল না কেউ, আমায় ওরা সইল না কেউ। দুহাতে মাথাটা ঝাঁকিয়ে একবার মাথার চুলটা টেনে ধরলাম। কি দেখছি আমি এইসব? তারপরে খানিকটা শান্ত হলো সবকিছু। ট্রেনটা চলতে শুরু করেছে। ট্রেনের শব্দের সাথে পাল্লা দিয়ে বৃষ্টির শব্দ। কোন স্টেশনে এসেছে বুঝতে পারলাম না। একবার মনে হলো নেমে পড়ি। এই ট্রেনে যাওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। তারপর বুঝতে পারলাম জাংশন আসা পর্যন্ত নামাটা বোকামি হবে। বৃষ্টির মধ্যে কোথায় গিয়ে নামবো, কোথায় যাব? প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে থাকলেও কোনো লোকজন কিন্তু এদিকে এলো না। হঠাৎ করে মনে হলো বৃষ্টির মধ্যে প্ল্যাটফর্মের দিকে আলো জ্বলছে, আর তার মধ্যে এক চাওয়ালাকে দেখতে পেলাম এই দিকেই এগিয়ে আসছে। আমি ডাকলাম, এই এই চা। চাওয়ালাটা আমায় দেখতে পেয়ে এগিয়ে এলো। পকেট থেকে কাপ বের করে চায়ের কেটেলিটা একেবারে রেডি করে রেখেছে, আমার কাছে এসে ঢেলে দেবে। আমিও পকেট থেকে একটা 5 টাকার কয়েন বার করলাম। চা খেলে বোধহয় মাথাটা ছেড়ে যাবে, কিন্তু চাওয়ালা আমার কামরার কাছাকাছি এসেই হঠাৎ করেই দরজার দিকে তাকিয়ে কি একটা যেন দেখে চমকে উঠল। তারপর পিছিয়ে গেল পিছনের দিকে। ঠিক তখনই গাড়িটা চলতে শুরু করেছে। আমি আবার ডাকলাম, আরে আরে কি হলো? এই চা দিলে না কেন? আরে এই! লোকটা ভয়ার্ত চোখে তাকিয়ে রয়েছে দরজাটার দিকে, আর কি যেন বলছে। অদ্ভুত ব্যাপার। আমি অবাক হয়ে গেলাম। চাওয়ালাটা আমার জানলার কাছ পর্যন্ত এসে চলে গেল কেন, এটা আমি বুঝতে পারলাম না। এতক্ষণ একটানা কথা বলে পরিমল থামতেই আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম। 2টো স্টেশন পেরিয়ে এসেছি। ট্রেন খুব আস্তে আস্তে চলছে। রাতেই ট্রেনটা একটু দেরি করে। ওপাশের লোকটা চাদর মুড়ি দিয়ে আবার আগের মতো ঘুমিয়ে রয়েছে। তার মুখটাও একবারও দেখতে পাইনি। বললাম, তারপর? অদ্ভুত কিছু একটা ব্যাপার যে আমার সঙ্গে হচ্ছে বুঝতে পেরে জোর করে ব্যাপারটা মাথা থেকে তাড়াবার চেষ্টা করলাম। দরজার কাছে দাঁড়িয়ে থাকা লোকটা কখন যেন আবার উল্টো দিকের জানলার কাছে এসে বসেছিল। তাকে কিছু বলবো সেটাও বলতে পারছিলাম না। লোকটা চুপ করে বসে আছে উল্টো দিকে। সে অন্ধকারের মধ্যে থাকা ছায়াটাকেও দেখতে পাচ্ছি। মাঝে মাঝে যতবারই ভাবি এর থেকে বোধহয় বেশি জোরে আর বৃষ্টি হবে না, ততবারই আমাকে ভুল প্রমাণিত করে আরও জোরে বৃষ্টি নামছে। কামরার ভেতরে ঠান্ডাটা ক্রমেই বাড়তে শুরু করলো, আর তার সঙ্গে পাল্লা দিয়ে কামরার ভেতরে ঘুটঘুটে অন্ধকার। অধৈর্য হয়ে সুইচের ওপর কয়েকবার ব্যর্থ প্রবল করে বললাম, সুইচগুলো তো কাজই করছে না। ট্রেনের কামরায় আলো জ্বলছে না। রেল কর্তৃপক্ষ কি এইসব ব্যাপার দেখে না নাকি? এই ট্রেনের শেষ কামরার ব্যাপারে সবাই খুব একটা লক্ষ্য করে না।
দেখলেন না, চাওয়ালাটা জানলার কাছ পর্যন্ত এসে কামরার দিকে তাকিয়ে ট্রেনটা দেখেই কেমন পিছিয়ে গেল। লোকটা নিজেই কথাটা বলেছে দেখে আমিও কৌতূহলী হয়ে বললাম, কি ব্যাপার বলুন তো, চাওয়ালাটা এদিকে এলো না, এতগুলো প্ল্যাটফর্ম গেল, কেউই এই কামরায় উঠলো না, অথচ সামনের দিকের কামরায় যে লোকজনগুলো উঠেছে সেটা তো দেখতেই পেয়েছি। জংশনে যাওয়ার এই 7:25 ট্রেনের একদম শেষের কামরায় কেউ ওঠে না, বিশেষ করে সেটা যদি শনিবার হয়। তাহলে মনে পড়ে গেল এক শনিবার মাসির বাড়ি থেকে বেরোবার আগে মাসিও এমন যেন বলেছে যে নারায়ণপুর থেকে 7:25 ট্রেন যেন না ধরি, আর ধরলে যেন শেষ কামরাতে না উঠি। সমস্ত কথাগুলো একসাথে মনে করতে করতে বুকের ভেতরটা কেমন করে উঠল। তবে তারপরে সাহস পেলাম, আমি তো একা নই, এই লোকটাও আছে। তারপরে ওই পাশেও কেউ একজন বসে আছে, যদিও তাকে না দেখা পর্যন্ত তাকে ভয় পাওয়াটাই বেশি সহজ। কেন বলুন তো এই শেষের কামরায় 7:25 ট্রেনে লোকে ওঠে না কেন, ভয় পায় কেন? আর যদি তাই হয় তাহলে আপনি উঠলেন কেন? আমাকে তো উঠতেই হয় প্রত্যেক শনিবার ঠিক 7:25 ট্রেনে এই শেষের কামরায়। লোকটার কথাগুলো শুনে বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। আর তারপরে সামনের দিক থেকে কাদের যেন কথা বলার শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি এবার অন্ধকারের মধ্যে মনে হলো ওপাশে একজন নয় দুজন বসে আছে। আশ্চর্য, আরেকটা লোক কখন উঠল? আবার সেই গুমড়ে গুমড়ে কান্নার মতো শব্দটা শুরু হলো। এবার আর আস্তে আস্তে নয়, একটু জোরে জোরেই শুরু হলো, যেন কেউ আমাদের বুঝিয়ে দেওয়ার জন্যই কেঁদে চলেছে। একটা মেয়ের গলা, আর তার সঙ্গে মনে হলো কাঁদতে কাঁদতে সেই মেয়েটা এই দিকেই এগিয়ে আসছে। আমি কিছু বলতে যাব তার আগেই ওপাশ থেকে একটা মূর্তি দুই দরজার ঠিক মাঝখানে এসে দাঁড়ালো। অন্ধকারের জন্য তাকে ভালো করে দেখা যায় না, কিন্তু সে এসে দাঁড়াতেই জানলার কাছে দাঁড়ানো লোকটা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। এবার শুনতে পেলাম একটা হাসির শব্দ। মেয়েটা হাসছে, তার পেছনে এসে দাঁড়ানো আরেকটা ছায়ামূর্তি যেন মেয়েটার পেছন থেকে এসে তাকে চাপটে ধরার চেষ্টা করছে। ব্যাপারটা বুঝতে পেরেই আমি চিৎকার করে বলে উঠলাম, খবরদার খবরদার! সঙ্গে সঙ্গে পেছনের সেই মেয়েটি মাটির ওপর বসে পড়ল। পেছন থেকে আসা সেই ছায়াটা গায়ের ওপর ঝাঁপিয়ে পড়েছে। অন্ধকারের মধ্যে কিছু দেখা যায় না, তবুও যেন মনে হলো ধারালো ছুরির মতো কিছুটা চকচক করে উঠল পেছনের সেই ছায়া মূর্তির হাতে। আমি কিছু বুঝে ওঠার আগে একটা প্রচন্ড চিৎকার শুনতে পেলাম মেয়েটার গলা। আর তার সঙ্গে সঙ্গে আমার পাশে জানলার কাছে বসে থাকা সেই লোকটা ভয়ার্তভাবে চিৎকার করে উঠল আর বলল, শয়তান! বলতে বলতে লোকটা বেরিয়ে গেল সেই দিকে। এবার পেছনে ছায়ামূর্তি উঠে দাঁড়িয়েছে, তার হাতে সেই ঝকঝকে ছুরিটা সোজা হয়ে বিধিয়ে দিয়েছে সামনে এগিয়ে যাওয়া লোকটার বুক বরাবর। লোকটার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে ট্রেনের মেঝের ওপর ছিটকে পড়ল। ভয়ে আমার গোটা শরীর যেন শক্ত পাথরের মতো হয়ে গেছে, কারণ ততক্ষণে দেখতে পেলাম যে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো টকটকে লাল। সে কিন্তু আমার দিকে এগিয়ে এলো না। ট্রেনটা তখন আস্তে আস্তে চলতে শুরু করেছে। সে আমার কাছ অব্দি এসে উল্টো দিকের সিটির কাছে থাকা সেই লোকটার বসার জায়গা থেকে কি যেন একটা তুলে নিল, তারপরে দরজার দিকে এগিয়ে গেল। আমি পাথরের মতো বসে রয়েছি। ট্রেনটা পরে স্টেশনে ঢুকছে। ঠিক এমন সময় লোকটা ছুরি আর ওই পুতুলের মতো জিনিসটা হাতে নিয়ে সামনের রেল লাইনের উপরে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা ঘটে গেল বিদ্যুৎ চমকের মতো। পরিমল চুপ করলো, রীতিমতো হাঁপাচ্ছে পরিমল। যেন কোনো একটা সত্যিকারের ঘটনা বলতে গিয়ে কথাগুলো তার মনে পড়ে যাওয়ায় সে নিজেও ভীষণ ভয় পেয়েছে। আমি তাকে আশ্বস্ত করলাম,
বললাম, তুই এতক্ষণ ধরে যা শোনালি তার সবকিছুই কি সত্যি কথা? আশ্চর্য, এমন ঘটনা সত্যি সত্যি তোর সঙ্গে ঘটেছিল? পরিমল কিছু উত্তর দেওয়ার আগেই এবার ওপাশের জানালার কাছে বসে থাকা সেই লোকটা চাদরটা সামান্য সরিয়ে কথা বলে উঠল। বসন্তপুর জংশনে যাওয়ার 7:25 নারায়ণগঞ্জ জংশনে ট্রেনের কথা আমিও জানি। কথাটা শুনে আমি আর পরিমল দুজনেই তাকালাম লোকটার দিকে। লোকটা তখন চাদরের ভেতর থেকে তার মুখটা বের করেছে। কেমন যেন চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় মাঝারি আকারের চুল, চোখের দৃষ্টি কিন্তু বেশ উজ্জ্বল। ট্রেনের অল্প আলোতেও তার মুখটা ভালোভাবেই দেখা যায়। কিছু না ভেবেই বললাম, আপনি নারায়ণগঞ্জ বসন্তপুর লোকালের কথা জানলেন কি করে? আমি তো জয়ন্তপুরেই থাকি, তাই ওখানকার কথা জানি। শনিবার দিন রাতের বেলা নারায়ণগঞ্জ টু বসন্তপুর লোকালের শেষের কামরাতে উঠতে নেই, উঠলেই বিপদ হয়। একবার ওই কামরায় যে উঠেছে তার বিপদ কিন্তু এত সহজে তার পিছু ছাড়েনি। কোনো না কোনো সুযোগ পেলে আবার তার কাছে গিয়ে হাজির হয়েছে। বুঝতে পারলাম লোকটার কথা শুনে আমার পাশে বসে থাকা পরিমল একবার ঢোক গিলল, খসখসে গলায় বলল, কিন্তু এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে মাসখানেক আগে। তারপরে তো আমি আর কিছু দেখিনি। সব কিছুই যে তাড়াতাড়ি ঘটবে এমন তো কোনো কথা নেই বাবু। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা ঘটার জন্য খানিকটা সময় লাগে, দিনক্ষণ অনেক কিছুই প্রয়োজন হয়। সে না হয় ঠিক আছে, কিন্তু ওই নারায়ণগঞ্জ থেকে বসন্তপুর লোকালের 7:25 ট্রেনের আসল ব্যাপারটা কি হয়েছিল সে কথা কি আপনি জানেন? খুব ভালো করেই জানি। আমার মতো করে সে কথা আর কেউ জানে বলে মনে হয় না। তোমরা যদি ভয় না পাও তাহলে সে কথা আমি বলতে পারি। ভয় পাবো না। আমি জানতে চাই সেই কথাটা। আমি জানতে চাই আসলে 7:25 শেষ কামরায় কি হয়েছিল। লোকটা অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল পরিমলের দিকে। আমি পরিমলের গায়ে হাত রেখে তাকে শান্ত করতে গেলাম। জানালার দিক থেকে ছাট এসে পরিমলের গাটা ভিজিয়ে দিয়েছে বোধহয়। তার জামা এবং শরীর ভীষণ ঠান্ডা বলে মনে হলো। পরিমল, তুই শান্ত হ, লোকটাকে বলতে দে। লোকটা এবার আমার দিকে তাকালো, তারপর বলল, কয়েক মাস আগের কথা। নারায়ণগঞ্জ জংশন থেকে বসন্তপুর যাওয়ার 7:25 লোকাল খুব একটা ভিড় থাকে না, কারণ বসন্তপুর হলো মফস্বল এলাকা আর নারায়ণগঞ্জ গ্রাম। গ্রাম থেকে শহরের দিকে ওই সময় লোকজন খুব একটা যায় না। মাঝে মধ্যে যারা এদিকে আসে তারা ফেরার জন্য ওই ট্রেনটা ধরে। সেদিন ওই ট্রেনে এসেছিল একটি লোক এবং তার একটি মেয়ে। ওদের সঙ্গে একটা ছোট বাক্সে কাপড়ে মোড়া ছিল বেশ কিছু টাকা পয়সা আর গয়না। বৈকুণ্ঠপুরের কথা বললেন তো? তা বৈকুণ্ঠপুরের আগে নৈনী গ্রাম পড়ে। তা সেই নৈনী গ্রামেরই ওদের কোনো এক আত্মীয়ের বাড়িতে এসেছিল ওরা। মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল, তাই কিছু টাকা পয়সা আর গয়নার জন্য ওরা এখানে আসে। মেয়েটির বাবা ছাড়া আর কেউ নেই তার পরিবারে। গয়না গাটি টাকা পয়সা নিয়ে রাতের বেলা ওদের ওই ট্রেনে ফিরে যেতে গ্রামের লোকেরা বারণ করেছিল, কিন্তু ওরা সেই কথা শুনল না। আজকেই ফিরতে হবে, কাল সকালে অনেক কাজ আছে এইসব বলে বিয়ে আর বেশি দিন বাকি নেই, তাই অনেক কাজও রয়েছে বাড়িতে, একটা বেলা নষ্ট করাও সম্ভব নয়। সেজন্যই ওরা এসেছিল, আর তাই ফিরতে ফিরতে একটু দেরিও হয়ে গেছিল। স্টেশন পর্যন্ত যাওয়ার পরে কিন্তু প্রথমে ট্রেনটা ওরা পায় না। এই যেভাবে আপনি ওই পথ দিয়ে ফেরার সময় প্রথম ট্রেনটা পাননি, ঠিক সেইভাবে 6:12 ট্রেনটা, সেটা ওরাও পেল না। 7:25 ট্রেনে একদম শেষের দিকের কামরাটা ফাঁকা দেখে সেইখানে ওরা উঠে বসলো। বাবা আর মেয়ে বসেছে পাশাপাশি,
সেদিন বৃষ্টি পড়ছিল ঝমঝম করে। যে কারণেই হোক ওই কামরার লাইটটা সেদিন খারাপ হয়ে গিয়েছিল। 7:25 ট্রেন। বৃষ্টি আকাশে কালো মেঘ করে জড়িয়ে রয়েছে, চারপাশটা হয়ে গেল অন্ধকার। ওরা জানালার কাছে মুখোমুখি বসে বাক্সটা 2 হাত দিয়ে শক্ত করে ধরে বসেছিল। গল্পটা আমি যেমন শুনেছি তেমন ভাবেই বলছি, ঠিক আছে? বসে থাকা অবস্থায় লোকটা বলল, ওদের কথা শুনলেই ভালো হতো বোধহয়। এত রাতের বেলায়, তারপর কামরাটাও ফাঁকা। সামনের দিকে কোথাও গিয়ে উঠবি নাকি? এখানে ঠিক আছে, কাউকে তো চিনিও না জানিও না। লোকজনের মধ্যে থাকলে ওই বাক্স আমাদের কাছে দেখলে ওরা আরো বেশি বেশি সন্দেহ করতে পারে। বলা তো যায় না কার মনে কি আছে। এই কামরায় তো কেউ নেইও, তাই চিন্তাও কম। বুঝতে পারছিস না, যদি কামরায় কেউ ওঠে তাহলে কেউ আমাদের সাহায্য করতে পারবে না। যদিও আজকাল লোকজন কেউ ভালো না, কারোর বিপদ দেখলেও কেউ সাহায্য করেনি। তুমি একটা কাজ করো, তুমি এখানে বসো। তুমি জানলার কাছে বাক্সটাকে এই পাশে রেখে বসো, আমিও না হয় ওই পাশটায় গিয়ে বসি। অন্ধকারে যদি কেউ কামরায় ওঠেও তাহলে তুমিও তাকে দেখতে পাবে, আর আমিও দেখতে পাবো। যদি কোনো সমস্যা দেখি তাহলে অন্তত আমাদের মধ্যে কেউ একজন তো পেছন থেকে তাকে ধরতে পারবো। মেয়েটার কথা লোকটার মনোপুত না হলেও সে মেয়ের উপরে কথা বলে না, তাই তার কথাতেই রাজি হয়। মেয়েটা উল্টো দিকে জানলার কাছে গিয়ে বসে, আর লোকটা বাক্সটাকে কোলের উপরে রেখে এই পাশে জানলার কাছে বসে থাকে। মোটামুটি জয়ন্তপুর পর্যন্ত তেমন কিছুই হয় না, কিন্তু জয়ন্তপুরে যখন ট্রেন এসে দাঁড়ায় তখন বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর সে বৃষ্টির মধ্যেই প্ল্যাটফর্ম থেকে উঠে আসে একটা লোক, কালো চাদর জড়িয়ে রাখা তার গায়ে। লোকটা অন্ধকারের মধ্যে কামরায় উঠে আসে। তার হাতে একটা টর্চ ছিল। টর্চটা জ্বালিয়ে বলে, কামরাটা এত অন্ধকার, এই কামরা কি কেউ ওঠেনি নাকি? যাকে যাক, ভালোই হয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো। আসলে এই লোকটা ছিল একটা চোর। সে আগের কামরাতেই ছিল। নারায়ণপুর জংশনের কাছ থেকে সে ওদের লক্ষ্য করেছিল। আগের কামরা থেকে ভালো করে লক্ষ্য রেখেছিল ওরা নেমে যায় নাকি। পরে কোনোভাবে হয়তো বুঝতে পেরেছিল ওরা এত সহজে নামবে না, তাই জয়ন্তপুরের কাছে এসে কামরা বদল করে এইখানে এসে ওঠে। জানতো যে ওই কামরায় একটি মেয়ে এবং তার বাবা আছে, আর তাদের কাছে যে বাক্সটা আছে তার মধ্যে কিছু না কিছু দামি জিনিস তো আছেই। ওই লোকটা জানলো কি করে যে ওই বাক্সের মধ্যে দামি জিনিস আছে? এবার আমার কথা শুনে লোকটা হাসলো, বলল, চোরের চোখ মশাই, লোকের পকেট দেখে বলে দিতে পারে যে পকেটের ভেতরে কত টাকা আছে। আর আপনাদের স্মার্টফোন এসে চোর পকেট মারদের বড় অসুবিধা হয়েছে। এখন ফোন চুরি করতে হয়। ফোন চুরি করলেও সেখান থেকে টাকা বার করা অত সহজ নয়, শুধু ফোনটুকুই যা পাওয়া যায়। তাছাড়া এখন যা বাজার হয়েছে, 2-3 হাজার টাকায় ফোন পাওয়া যায়। তা যাই হোক, এই বাক্সের মধ্যে যে দামি জিনিসটা আছে তা লোকটা কি করে যেন বুঝতে পেরেছিল। টর্চ জ্বালিয়ে কামরার মধ্যে ঢুকে মেয়েটা যেদিকে ছিল সেদিকে সামনের বেঞ্চটায় বসে পড়ল। তারপর আবার সবকিছু অন্ধকার। এদিকে দ্বিতীয় লোকটা ওঠার পর কিন্তু প্রথম লোকটা ভয় পেতে শুরু করলো। মেয়েটা ওদিকে একা একা বসে আছে, কখন কি হয়। যদিও কোনো বিপদ বুঝলেই সে উঠে যাবে, কিন্তু তবুও বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো তার। এরপরে আরো একটা স্টেশন পেরিয়ে গেল, আর তারপরেই হঠাৎ করে প্রথম লোকটা শুনতে পেল একটা গোঙানির মতো শব্দ। গোঙানির মতো শব্দ কেন? আর ততক্ষণে তো অন্ধকারের সুযোগ নিয়ে সেই লোকটা ওই পাশে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়েছে।
তার উদ্দেশ্য ছিল বাক্সটা হাতিয়ে নেওয়া। কিন্তু অন্ধকারের মধ্যে এমনভাবে মেয়েটাকে দেখে সে নিজেকে আর সামলাতে পারেনি। তাড়াতাড়ি তার মুখটা চেপে ধরে, কিন্তু কিছু করার আগেই মেয়েটা কোনো রকমে মুখের হাতটা সরিয়ে ফেলে চিৎকার করে ফেলে, আর সঙ্গে সঙ্গে আবার মুখটা চেপে ধরেছে তার। তাই গোঙানোর মতো শব্দটা শুনে লোকটা বাক্সটা রেখে উঠে দাঁড়িয়েছে। তখন সামনের দিকে এগোতে যাওয়ার আগেই সে দেখতে পেল অন্ধকারের মধ্যে থেকে তার মেয়ে এবং লোকটা ততক্ষণে বেরিয়ে এসেছে, একদম ট্রেনের দুই দরজার মাঝামাঝি জায়গায়। বাইরে থেকে ভেসে আসা বিদ্যুৎ চমকের আলোতে দেখা যায় সেই লোকটার হাতে একটা ধারালো চকচকে ছুরি। মেয়েটার মুখটা সে এক হাতে চেপে ধরে রয়েছে, আর অন্য হাতে সেই ছুরিটা মেয়েটার গলার কাছে ধরে রয়েছে। বুঝতে পারছিলাম আমার পাশে বসে থাকা পরিমল কেমন ইতস্তত করছিল। কিছু একটা সে বলতে চায়, কিন্তু লোকটা তাকে সে কথা বলার সুযোগ দিচ্ছে না। তার আগেই লোকটা বলল, লোকটা তখন মেয়েটাকে বাঁচাবার জন্য বলল, আমার মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে। তোরা যা চাই আমি তোদের দিয়ে দেবো। তোরা ছেড়ে দে, ছেড়ে দে। বাক্সের মধ্যে যা যা আছে সব কিছু আমায় দিয়ে দে, তাহলে তোর মেয়েটাকে ছেড়ে দেবো। নইলে এত বড় সর্বনাশ আমাদের করো না। বিশ্বাস করো, বিশ্বাস করো, ওই টাকা আর গয়না ছাড়া আমার মেয়েটার বিয়ে দিতে পারবো না। অনেক কষ্ট করে ধার দেনা করে ওইটুকু জোগাড় করেছি। ওটা নিয়ে ফিরে যেতে না পারলে যে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। এত বড় সর্বনাশ করো না। তাতে আমার কি, ওসব আমায় দিয়ে দে। তোর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, তুই চাইলে তোর মেয়েকে আমি বিয়ে করতে পারি, তাহলে বিয়ে ভেঙে যাবার কোনো চিন্তা নেই। হ্যাঁ, এই কথা শুনে লোকটা ছুটে যায় ছুরি হাতে ধরে থাকা লোকটাকে ধাক্কা দিয়ে ফেলার জন্য। কিন্তু তার আগেই ট্রেনটা একবার রেল লাইনের কোনো একটা চেঞ্জে পড়ে একবার ঝাঁকিয়ে ওঠে, আর ছুরিটা মেয়েটার গলার কাছে ধরা ছিল একদম। মেয়েটাও সে ঝাঁকুনির সঙ্গে সঙ্গে সামনের দিকে খানিকটা ঝুঁকে পড়ে, আর সঙ্গে সঙ্গে ধারালো ছুরিটা তার গলার নলিটা এক ঝটকায় ভাগ করে দেয়। দ্বিতীয় লোকটা বোধহয় এমন কিছু সত্যি করতে চায়নি, কিন্তু ব্যাপারটা এমন আকস্মিকভাবে ঘটে যাওয়ায় সে ভয় পেয়ে যায়। গলা কাটা অবস্থায় মেয়েটা হুমড়ি খেয়ে পড়ে যায় ট্রেনের মেঝের উপরে। তখনও ট্রেন চলছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি, চারপাশে আধো অন্ধকার। বিদ্যুৎ চমকের আলোতে প্রথম লোকটা তাকিয়ে দেখে মেঝের মধ্যে পড়ে রয়েছে তার মেয়ে। দু হাতে সেই গলাটা চেপে ধরার চেষ্টা করছে। উল্টে গেছে তার চোখের মণি, গলগল করে রক্ত বেরিয়ে ভিজিয়ে দিয়েছে মেঝে। এমন দৃশ্য দেখার পর কেউ আর স্বাভাবিক থাকতে পারে না। সেও পারল না, ছুটে গেল ওই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। কিন্তু বিদ্যুৎ গতিতে নিজেকে বাঁচাবার জন্য লোকটার হাত উঠে এলো উপরের দিকে, আর ছুরিটা গিয়ে গেঁথে গেল ওই লোকটির বুকের কাছে। সঙ্গে সঙ্গে সে আর্তনাদ করে লুটিয়ে পড়ল ট্রেনের মেঝের উপর। একটানা এতটা কথা বলেই লোকটা চুপ করলো। পরিমল তখন রীতিমতো ঘামছে। তার মুখের দিকে তাকিয়ে অল্প আলোর মধ্যেও দেখতে পেলাম মুখটা লাল হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা দিয়েছে। কাঁধের উপর হাত রেখে তাকে কিছু বোঝাতে গেলাম, কিন্তু কিচ্ছু বললাম না। তার গা এখন ভীষণ ঠান্ডা। বাইরে থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়া আর বৃষ্টিটা তখন যেন আমাদের লক্ষ্য করে এগিয়ে আসছে। লোকটা চুপ করে রয়েছে। আমি বললাম, তার মানে ওই বাক্স আর সোনার গয়না চুরি করতে এসে চোর দুটো খুন করে ফেললো? খুন করা কি আর অত সহজ ব্যাপার? আগে কখনো সে খুন করেনি। অনেক ভয় দেখানোর কাজ করেছে, চুরি করেছে, কিন্তু খুন করেনি। কিন্তু আজ এমন অবস্থার মধ্যে দুটো খুন করে সে নিজেই কেমন যেন ভয় পেয়ে গেল। বিদ্যুতের আলোতে বেঞ্চের উপর পড়ে থাকা সেই লাল কাপড় জড়িয়ে রাখা বাক্সটা দেখতে পেয়ে সে হুড়মুড় করে সেটা তুলে নিল। ছুরির রক্তটা গায়ে মুছে কোমরের কাছে গুজে রেখে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। পরের স্টেশনটা ঢুকলেই সে নেমে যাবে। প্রচণ্ড ভয়ে সে নিজেও তখন ঘামতে শুরু করেছে। যদি কেউ এমনভাবে তাকে এই অবস্থায় দেখতে পায়
তাহলে যে কি হবে সেটা আর বলে দিতে হয় না। দরজার কাছে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে লাগলো পরের স্টেশন আসার জন্য। এতক্ষণ লোকটার গল্প মন্ত্রমুগ্ধের মতো শুনে চলছিলাম। এমন একটা অমানসিক ঘটনা মেনে নিয়েছিলাম, কিন্তু কোথায় যেন একটা খটকা বারবার লাগছিল। পরিমল কিছু বলতে গিয়েও বলতে পারছে না, চুপ করে রয়েছে। তার বিশ্বাস ঘনমাত্রা সে রীতিমতো ঘামছে, কিন্তু মুখে কোনো কথা বলছে না। কেন সেটাই বুঝতে পারছিলাম না। লোকটা সোজা পরিমলের দিকে তাকিয়ে দেখছে, পরিমল তার দিকে তাকিয়ে। আমি বললাম, তারপর কি হলো? লোকটা পালিয়ে গেল? পালিয়ে যাওয়া কি অত সোজা? কেউ পালাতে পারে না, তাই না পরিমল বাবু? এইবার আমি চমকে উঠলাম। লোকটা পরিমলের নাম জানলো কি করে? লোকটার নাম আমরা এখনো পর্যন্ত জানি না। আমরাও তাকে আমাদের নাম বলিনি, কিন্তু পরিমল কোনো উত্তর দিচ্ছে না। তার চোখের দৃষ্টি এখনো উজ্জ্বল, তীক্ষ্ণ ভাবে সে তাকিয়ে দেখছে লোকটার দিকে। পরিমলকে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। মাথার ভেতর সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। লোকটা হাসছে অদ্ভুত ভাবে, পরিমলের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছে, জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটা অপেক্ষা করছে পরের প্ল্যাটফর্ম এলেই নেমে যাওয়ার জন্য। তখনই পেছন থেকে একটা গুমড়ে গুমড়ে কান্নার শব্দ শুনে সে পেছনের দিকে তাকালো, আর দেখতে পেল দরজার কাছে মেঝের উপর পড়ে থাকা সেই মেয়েটা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। তার গলা থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। তার দুই চোখ মণিহীন, সাদা ফ্যাকাশে মুখে একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি। মাথার চুলগুলো ঝড়ের দাপটে পেছনের দিকে উড়ে যাচ্ছে। সে অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, কি ভেবেছিস তুই আমাদের মেরে ওই গয়না নিয়ে চলে যাবি? হ্যাঁ, পারবি না। ওই গয়না, টাকা পয়সা তুই ভোগ করতে পারবি না। না, আমি চাইনি, আমি মারতে চাইনি, বিশ্বাস কর আমি মারতে চাইনি। ততক্ষণে যে লোকটা বুকে ছুরি বিঁধে মারা পড়েছিল সেও উঠে দাঁড়িয়েছে। দুজনেরই মূর্তি ভয়ঙ্কর, গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটি এক পা করে এগিয়ে যাচ্ছে দরজার কাছে দাঁড়িয়ে থাকা সেই লোকটার দিকে। ততক্ষণে প্ল্যাটফর্ম আসতে বেশ খানিকটা বাকি। উল্টো দিকে একটা লাইন রয়েছে। লোকটা ট্রেনের প্রতি কমছে দেখে ভাবলো লাইনে ঝাঁপিয়ে পড়বে, তারপর কোনো রকমে ওই পাশে পালিয়ে গেলেই হয়। তাহলে একটু আগে মারা যাওয়া দুটো মানুষের মৃতদেহ প্রতিশোধ নেওয়ার জন্য তাকে খুন পর্যন্ত করে ফেলতে পারে। কথাটা ভেবে যেই মাত্র সে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বাইরে ঝাঁপিয়ে পড়েছে, আর ঠিক সেই সময় একটা তীব্র ট্রেনের হুইসেলের শব্দ শুনে সামনের দিকে তাকাতেই দেখতে পেল উল্টো দিক থেকে দৈত্যের মতো ছুটে আসছে আরেকটি ট্রেন। আর সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড ধাক্কায় তার গোটা শরীরটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। পরিমলের নিঃশ্বাস ঘন হয়ে গেছে, তার শরীর রীতিমতো থরথর করে কাঁপছে। এতক্ষণে আসল খটকাটা আমি বুঝতে পেরেছি, আর বুঝতে পেরেই গোটা শরীরে কেমন যেন পাথরের মতো হয়ে গেল। লোকটা গল্প বলছে, নারায়ণগঞ্জ থেকে বসন্তপুরের 7:25 লোকালের শেষ কামরার গল্প, কিন্তু গল্পটা লোকটা বলছে কি করে? যদি সামনে থেকে কেউ গোটা ব্যাপারটা না দেখে তাহলে এই গল্পটা কেউ বলবে কি করে? কথাটা মনে হতেই লোকটার দিকে তাকাতে মনে হলো তার চোখের মনি নেই। লোকটা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। একটা প্রচন্ড ধাক্কায় তার গায়ের উপর থেকে কালো চাদরটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আর গলার নিচ থেকে বাকি শরীরটা তার নেই। এতক্ষণ চাদরটা শুধুমাত্র তার কাটা মাথার তলাতেই ছিল। কাটা সেই মাথাটা খিলখিল করে হাসতে হাসতে এদিকে এগিয়ে আসছে, আর সেই কাটা মাথা থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। ট্রেনের কামরার মধ্যে সেই অদ্ভুত গন্ধটা পেলাম আমি।
মাথার ভেতরটা কেমন ঝিমঝিম করতে লাগলো। লোকটা সেইভাবেই বলতে লাগলো, কতবার চেষ্টা করেছি তোকে মারার, কিন্তু কিছুতেই কিছু করতে পারিনি। তবে আজ আর শনিবার আমার কাজ করতে পেরেছি। আজ শনিবার দুপুরবেলা নয়নপুর স্টেশনের কাছে। কথাটা বলেই সেই কাটা মাথাটা খলখল করে হাসতে লাগলো। আমি প্রচন্ড ভয় পেয়ে পরিমলের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাব, তার আগে যে দৃশ্যটা দেখতে পেলাম তাতে আমার হৃৎপিণ্ডটা যেন এক ঝটকা দিয়ে লাফিয়ে আমার গলার কাছে চলে এলো। আমার পাশে বসে রয়েছে পরিমল ঠিকই, কিন্তু তার গোটা শরীর রক্তাক্ত। গলার এক পাশটা আড়াআড়ি ভাবে এমন ভাবে কাটা যে তার মাথাটা পড়ে রয়েছে এক পাশে, যেন এক্ষুনি মাথাটা ঘাড় থেকে খুলে নিচে পড়ে যাবে। পরিমল আমার দিকে তাকালো। তার সেই রক্তাক্ত মুখটা দেখে মনে হতে লাগলো যে কোনো মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলবো। আমায় ক্ষমা করে দে ভাই, আমায় ক্ষমা করে দে। আমি জানতাম না ও আমার পেছনে এখান পর্যন্ত চলে আসবে। আমি কি বলবো, আমি যেন বোবা হয়ে গেছি। দুটো মুখ যেন আঠা দিয়ে কেউ সেলাই করে দিয়েছে। পা থেমে গেছে, গোটা শরীর যেন ঝিমঝিম করে উঠছে। এবার পেটের ভেতরটা খালি খালি মনে হতে লাগলো। চারপাশের সেই টিম করে জ্বলতে থাকা আলোটা এবার ছটফট করে উঠতে সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার সামনে সেই কাটা মাথাটায় এখন একটা রক্তাক্ত শরীর লাগতে শুরু করেছে। পরিমল আমার পাশের সিটটা ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়েছে তার দিকে। দুজনের সেই প্রচন্ড চিৎকার আর ঝটপটির শব্দের সঙ্গে রক্ত ছিটে ছিটে এসে লাগতে শুরু করলো। আমি ঠক করে কাঁপতে শুরু করলাম। দুহাতে নিজের চোখ ঢেকে রেখে চিৎকার করতে করতে কখন যে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে গেছি মনে নেই। যখন জ্ঞান ফিরল আবার দেখি আমি শুয়ে রয়েছি রেল স্টেশনের স্টেশন মাস্টারের ঘরের একটা বেঞ্চের উপর। আমার পাশে একজন রেল পুলিশ। আমায় উঠতে দেখে সে বলল, কি হয়েছে দাদা? একটু নেশা করে পড়েছিলেন বলেই তো ভাবছিলাম, কিন্তু মুখে তো মদের গন্ধ পেলাম না। আসল ব্যাপারটা কি হয়েছিল? আমি উঠে বসলাম। স্টেশন মাস্টারের দিকে তাকাতেই দেখতে পেলাম তাকে আমি চিনি। বসন্তপুর জংশনের স্টেশন মাস্টারের সঙ্গে আমার আগেও কয়েকবার কথা হয়েছে, তিনিও আমার মুখ চেনা। তিনি বললেন, কি ব্যাপার বলো তো? তোমায় এদিকে আগেও দেখেছি বলে মনে হচ্ছে। কি হয়েছিল? বসন্তপুরের ট্রেনটা আবার ব্যাক করার আগে কিছুক্ষণ দাঁড়ায় এখানে, তখনই একজন এসে খবর দিল যে তুমি শুয়ে রয়েছ, ভীষণ জ্বর, বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছ। তাই পুলিশ দিয়ে তোমার নামই আনতে হলো। আমি বাড়ি যাব। আমার বন্ধু পরিমল কোথায়? পরিমল তোমার বন্ধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি আর পরিমল তো মাঝে মাঝে স্টেশনের দিকে আসতে, কিন্তু পরিমল নামটা কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ মাস্টার, পরিমল নয়নপুরের কাছে কাল দুপুরবেলা স্টেশনের কাছে আবার রেল লাইনের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর একদম ওপর থেকে ট্রেনটা গেছে, মাথাটা কোনো রকমে ঘাড়ের সঙ্গে একটু লেগে ঝুলেছিল। চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে উঠল পরিমলের সেই রক্তাক্ত প্রায় মাথা কেটে যাওয়া শরীরটা, আর সঙ্গে সঙ্গে সেই বিভৎস শরীরহীন মাথাটাকেও মনে পড়ল আমার। বললাম, কিন্তু আমি তো কাল বিকেলের দিকে পরিমলের সঙ্গে বিনোদের বাড়িতে গিয়েছিলাম। তার মেয়ের জন্মদিনে রাতের বেলা খাওয়া দাওয়া করে তারপর সেখান থেকে বসন্তপুরের শেষ ট্রেনটা ধরে ফিরছিলাম। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কাল দুপুরে নয়নপুরের কাছে তোমার এই বন্ধু পরিমল, হ্যাঁ নামটা আমার একদম মনে আছে, সে তো মারা গেছে।
ট্রেন ধরার জন্য সেখানে দাঁড়িয়েছিল। হঠাৎ নাকি সবাই দেখলো ট্রেনটা ঢোকার মুখে সে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে। তবে হ্যাঁ, একটা আশ্চর্য কথাও শুনেছি। দাঁড়িয়ে থাকা লোকেদের মধ্যে অনেকে নাকি বলেছে সে চুপ করে দাঁড়িয়েছিল সামনে। হঠাৎ যেন মনে হলো কেউ একজন ওকে ধাক্কা দিয়ে রেল লাইনের উপর ফেলে দিয়েছে, অথচ তার আশেপাশে কেউ ছিল না। মানে ধাক্কা দিয়ে যে কেউ ফেলে দেবে অত লোকের মধ্যে আর কেউ দেখবে না, সেটা তো হতে পারে না। আর লোকগুলো মিথ্যে কথাই বা বলবে কেন? আমার তখন আবার জ্বর আসতে শুরু করেছে, মাথা ঘুরছে। সব কি হচ্ছে? বিকেল থেকে পরিমল আমার সঙ্গে ছিল। স্টেশন পর্যন্ত আমরা একসঙ্গে এসেছি। তারপর কতগুলো মনে করতে করতে হঠাৎ করে একটা খটকা লাগলো। বসন্তপুর থেকে আমি ট্রেন ধরেছিলাম। এখানেই নয়নপুর থেকেই পরিমলের ওঠার কথা ছিল। কি একটা কাজে এসে ওখানে গিয়েছিল, কিন্তু সেই ট্রেনে সে আসেনি। আমি একাই পৌঁছেছিলাম বিনোদের বাড়িতে। পরিমল পৌঁছেছিল পরের ট্রেনে, অর্থাৎ নয়নপুরে যদি কিছু হয়ে থাকে তা আমার জানার কথা। আর তার সঙ্গে সঙ্গেই মনে পড়ল সেই শরীর ছাড়া কাটা মাথাটার বলা একটা কথা। সে বলেছিল, কতবার চেষ্টা করেছি তোকে মারার, কিন্তু কিছুতেই কিছু করতে পারিনি। তবে আজ শনিবার আমি আমার কাজ করতে পেরেছি। আর শনিবার দুপুর বেলা নয়নপুর স্টেশনের কাছে। সবকিছু মাথার মধ্যে পরিষ্কার হয়ে গেল। তার মানে পরিমল নয়নপুরের কাছে মারা গেছে, কিন্তু সে আমার সঙ্গে এতটা গেল কেন? নিমন্ত্রণ রক্ষা করার জন্য? তার মানে নারায়ণগঞ্জ থেকে বসন্তপুর পৌঁছবার সেই 7:25 শেষ ট্রেনের কামরার চোটটা ওই মেয়েটা আর তার বাবাকে মেরেছিল। সে অতৃপ্ত অশরীরীর হাতে মারা পড়ার পরেও সেই চোটটা 7:25 বসন্তপুরের শেষ লোকালে ওঠা জীবিত মানুষদের ছাড়ে না। কখনো কখনো সুযোগ পেলেই ওদের মারে। তাহলে কি পরিমল এখনো অশরীরী হয়ে যাবে? পরিমল কি এমনভাবে কখনো সুযোগ পেলেই অন্ধকার রাতে শেষ কোনো লোকালের কামরায় বসে থাকা কোনো জীবিত মানুষকে টেনে নিয়ে যাবে তাদের অন্ধকার জগতে? মাথা ঘুরছিল। সামলাতে না পেরে আবার শুয়ে পড়লাম সেই বেঞ্চির উপর। স্টেশন মাস্টার পুলিশ কিছু বলছিল, শুনতেই শুনতেই হারিয়ে গেলাম অতল অন্ধকারে। মনে পড়ে গেল পরিমলের মুখটা। পরিমল বলছে, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি আমি। অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে আমার শুধু মনে পড়ল আজ রবিবার। তার মানে কাল ছিল শনিবার। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, নারায়ণগঞ্জ থেকে বসন্তপুর পৌঁছবার শেষ ট্রেন কটার সময় ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। কন্যাডুবি পুকুর এই গল্পের সঠিক উত্তরদাতাদের যাদের নাম বলা বাকি ছিল তাদের নাম হলো: চাকদা থেকে বলেছেন সাথী দে, সিদ্ধেশ্বর কালীতলা থেকে বলেছেন গৌরব মণ্ডল, সিঙ্গুর থেকে বলেছেন শুভদীপ দুলে, মঙ্গল সাঁতরা, সুজন সাঁতরা, সৌভিক, পলাশ ও রুই দাস। রাজারহাট থেকে বলেছেন মৌসুমী রায় ও তার ছেলে কৃষ্ণেন্দু রায়, এবং বরানগর থেকে বলেছেন শৈবাল ব্যানার্জি। প্রেতের গ্রামে এক রাত এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল: হ্যাঙ্কিনসন থেকে বলেছেন মিশেল সুজেন, মালবাজার থেকে বলেছেন রাধারানী বিষ্ণু, নিউটাউন থেকে বলেছেন বৈশাখী মণ্ডল,
কলকাতার লেদার কমপ্লেক্স থেকে বলেছেন হেমন্ত মণ্ডল, সুষমা মণ্ডল ও তাদের ছেলে সার্থক মণ্ডল। চেন্নাই থেকে বলেছে এস কে জাহির ও তার ছেলে এস কে আফরাহিম। মদনপুর থেকে বলেছেন রত্না সরকার ও স্বপ্না রায়। হাওড়া থেকে বলেছেন ছোট পাঁচু। হাওড়া বরগাছিয়া থেকে বলেছেন পূজা যাদব ও গঙ্গা যাদব। সিঙ্গুর থেকে সৌভিক। হাওড়া উলুবেড়িয়া থেকে বলেছেন শুভ দলুই, মৌমিতা দলুই ও তাদের ছেলে সুব্রত দলুই। কেরালা থেকে বলেছেন হাবিব শেখ। গোসাবা থেকে শুভজিৎ। হাওড়া কোনা থেকে অভিজিৎ ভৌমিক। হুগলি থেকে বলেছেন রাজেশ ও সুপর্ণা। হাটগাছা গ্রাম থেকে বলেছেন মোহাম্মদ মাসিদুর রহমান। হাওড়া থেকে বলেছেন মৃণালিনী সরকার। হাওড়া মুন্সিরহাট থেকে বলেছেন মিসবা ও তারবুন মাফিজা। মুর্শিদাবাদ থেকে বলেছেন বিপাশা নাসরিন। সাবাং থেকে বলেছেন শুভঙ্কর দাস। পশ্চিম মেদিনীপুর থেকে মানুষ জানা। বরানগর থেকে শৈবাল ব্যানার্জি। কল্যাণী গায়েশপুর থেকে সৌরভ চৌধুরী। রাশিয়া থেকে বলেছেন রাকেশ বারুই, সঞ্জয় সরকার ও রাজুদা। পূর্ব মেদিনীপুরের নাটেশ্বরী চক থেকে গণেশ দাস, মিঠু দাস ও তাদের মেয়ে রিয়া দাস। পশ্চিম মেদিনীপুর থেকে বলেছেন গোপাল নায়েক। উলুবেড়িয়া থেকে বলেছেন পাপ্পু। সিদ্ধেশ্বর কালীতলা থেকে গৌরব মণ্ডল। হাওড়া আন্দুল থেকে বলেছেন লিজা মণ্ডল। পাতিহাল মুচিপাড়া থেকে বলেছেন তপন রুইদাস ও তার 5 কর্মচারী। মগরাহাট থেকে সাবিনা খাতুন। দিল্লি থেকে বলেছেন বর্ণালী। চাকদা থেকে বলেছেন সাথী দে। বাংলাদেশ থেকে বলেছেন পারমিতা। মুম্বাই থেকে বলেছেন লাভলি, রবিউল শেখ ও তাদের ছেলে আহান। এবং হায়দ্রাবাদ থেকে বলেছেন শাহিন গাজী। এছাড়াও যাদের নাম বলা বাকি রয়ে গেল তাদের নাম পরবর্তী গল্পে আবার ঘোষণা করা হবে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয়ের গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।